মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব ক্রীড়াঙ্গনে। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকা মুশফিকুর রহিম, উদ্বেগ প্রকাশ আইসিসির। ক্রীড়াঙ্গনের বাজে পরিস্থিতির জন্য দায়ী আসিফ মাহমুদ ও আসিফ নজরুল, বললেন সাবেক বিসিবি পরিচালক। বোর্ডে শৃঙ্খলা ফেরাতে আইসিসির হস্তক্ষেপ কামনা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও স্বপ্ন চুরি হলো পাকিস্তানের। রান রেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপ থেকে বাদ মেন ইন গ্রিন। ডু অর ডাই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সমালোচনার মুখে এশিয়ান কাপ মিশনে থাকা নারী দলের জন্য ফিজিও নিয়োগ দিল বাফুফে। সিডনিতে অনুশীলন ভেন্যুর সুযোগ সুবিধা নিয়ে ফুটবলারদের আক্ষেপ। এবং কাল পর্দা উঠছে নারী এশিয়ান কাপের। সমর্থকদের আকৃষ্ট করতে উৎসবের রঙে সেজেছে অস্ট্রেলিয়া। উদ্বোধনী ম্যাচে সকারুজের প্রতিপক্ষ ফিলিপিন্স। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সৌদি আরবে ওমরা করতে গিয়ে আটকা পড়েছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন মুশি। এদিকে এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। যুদ্ধের ক্ষতিকর প্রভাব ব্যাপক। যে প্রান্তেই ধ্বংসযজ্ঞ শুরু হোক না কেন তা প্রভাবিত করে গোটা বিশ্বকেই। যেখান থেকে বাদ পড়ে না ক্রীড়াঙ্গন। দুঃখজনক হলেও সত্যি, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। মুশফিকের পরিকল্পনা ছিল ওমরা শেষ করে দুবাই হয়ে দেশে ফিরবেন তিনি, কিন্তু দুবাই যাওয়ার পর সেখান থেকে তার ফ্লাইট আবারও সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। ফলে সেখানেই আটকা পড়েন সাবেক অধিনায়ক। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরাহ পালন করার জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে টি-20 বিশ্বকাপ। এই আসরের সঙ্গে সম্পৃক্ত কেউ সরাসরি যুদ্ধ দ্বারা আক্রান্ত না হলেও মধ্যপ্রাচ্যের ক্রিকেটার এবং ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ক্রুদের নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেট। মধ্যপ্রাচ্যের চলমান সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি কোনো প্রভাব ফেলেনি। তবে খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচার কর্মী ও ইভেন্ট স্টাফ সহ উল্লেখযোগ্য সংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভর করেন। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র। আইসিসি ট্রাভেল ও লজিস্টিক্স টিম আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট ও সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। এছাড়াও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিশ্বকাপ শেষে নিরাপদে দেশে ফিরতে একটি ডেডিকেটেড ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করেছে আইসিসি। বিসিবিতে সরকার হস্তক্ষেপের কারণে নয়, বরং বর্তমান কমিটির অগণতান্ত্রিক ও প্রশ্নবিদ্ধ কাজের জন্য আইসিসির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্বকাপে অংশগ্রহণ না করা সহ বেশ কিছু সিদ্ধান্ত ছিল অক্রিকেটীয়, এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাজে পরিস্থিতির জন্য আসিফ মাহমুদ ও আসিফ নজরুলকে দায় দিলেন এই ক্রীড়া সংগঠক। নতুন সরকার গঠনের পর যেখানে বোর্ড প্রধান সমন্বয় করার কথা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে, সেখানে দেশের বাইরে অবস্থান করছেন আমিনুল ইসলাম। যে কারণে ডালপালা বেঁধেছে গুঞ্জন, দেশে ফিরবেন কিনা আমিনুল। নতুন সরকার বিসিবির বর্তমান বোর্ডে হস্তক্ষেপ করলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও এমনটা মনে করছেন না প্রবীণ সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার মতে আইসিসির বরং হস্তক্ষেপ করা উচিত। কেন এই বোর্ড প্রশ্নবিদ্ধ কাজ করছে? এই যে বোর্ড আছে, এই যে বোর্ডের যেইভাবে তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যারা যেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আইসিসির একটা হস্তক্ষেপ তো আমরা প্রত্যাশা করি যে আইসিসি হস্তক্ষেপ করবে, যে এই বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট
প্রপারলি কাজ করতে পারছে না বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। আমরা ইমার্জিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এখানে আমার মনে হয় যে আইসিসির তরফ থেকে কোনো রকমের কোনো দিক নির্দেশনা গাইডলাইন হয়তো আসতেও পারে। 5 আগস্ট পরবর্তী সবার প্রত্যাশা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ক্রীড়াঙ্গনে, কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা বরং অবলম্বন করেছেন পুরনো পথ, যে কারণে হয়েছে দলীয়করণ এবং স্থান পেয়েছেন ক্রীড়াঙ্গনের বাইরের লোকরা। তাই ক্রীড়াঙ্গনকে সচল করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে বলে মনে করেন তিনি। প্রথমে আসিফ মাহমুদ, তারপর হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, ফেডারেশনগুলোকে নিজেদের করার, বিগত সরকার আমলে তারা যা করেছেন, তারা যেভাবে ক্রীড়াঙ্গন দখল করেছেন, আসিফ মাহমুদ সুদীপ করেছেন। আমিনুল হক সাবেক ফুটবলার হওয়ায় তার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে প্রত্যাশা এই ক্রীড়া সংগঠকের। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 5 রানে হারিয়েছে পাকিস্তান। তবে জয় পেলেও সেমিফাইনালের আশা ভেস্তে গেছে মেন ইন গ্রিনদের। শুরুতে ব্যাট করতে নেমে 176 রানের ওপেনিং জুটিতে ভর করে লঙ্কানদের 213 রানের টার্গেট দেয় সালমান আগার দল। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 207 রানে থামে স্বাগতিকদের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচটা ছিল পাকিস্তানের মাস্ট উইন গেম। তবে শুধু জয়ই নয়, লঙ্কানদের বিপক্ষে 64 রানের জয় প্রয়োজন ছিল মেন ইন গ্রিনদের। সেই লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন পাক 2 ওপেনার সাহেবজাদা ফারহান ও ফকর জামান। এই 2 ব্যাটারের কল্যাণে পাওয়ার প্লেতে 64 রান পায় পাকিস্তান। এদিন শ্রীলঙ্কার ঘরের মাঠে স্বাগতিক বোলারদের পাত্তাই দেননি পাকিস্তানের 2 ওপেনার। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস পায় মেন ইন গ্রিন। ম্যাচের 16তম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন দুষ্মান্তে চামিরা। 9 বাউন্ডারি ও 4 ওভার বাউন্ডারিতে 84 রানে থাকা ফকর জামান আউট হলে ভাঙে তাদের 176 রানের জুটি। প্রথম উইকেট হারিয়ে রানের গতি কমে যায় পাকিস্তানের। সাহেবজাদা 59 বলে সেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মাঝে। 2 রানে খাজা ও সাদাব ফেরেন 7 রানে। এরপর 0 রানে ফেরেন মোহাম্মদ নেওয়াজ ও অধিনায়ক সালমান আগা। শেষ ওভারে ফারহানের উইকেটের পর মাত্র 4 রানে আউট হন শাহিন আফ্রিদি। শেষ পর্যন্ত 8 উইকেটে 212 রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম নিশানকাকে 3 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে জয়ের পথ সহজ করেন নাসেম শাহ। এরপর 26 রানে থাকা কামিল মিশ্রাকে ফেরান আবরার আহমেদ। ব্যাটিং বিপর্যয় কাটানোর চেষ্টা চালান চারিত আসালাঙ্কা ও পাভান রত্নায়কে। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 49 রান পায় লঙ্কানরা। যদিও আসালাঙ্কাকে ইনিংস লম্বা করতে দেননি আবরার আহমেদ। 25 রানে তাকে সাজঘরে ফেরান এই স্পিনার। এদিন উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি কামিন্দু মেন্দিসো। মাত্র 3 রানে আউট হন তিনি। মিডল অর্ডারে শানাকাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রত্নায়কে। 18তম ওভারে 58 রানে রত্নায়কের বিদায়ে ভাঙে তাদের 61 রানের জুটি। তাদের এই জুটি সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে দেয় পাকিস্তানের। সেমিফাইনাল নিশ্চিতের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 146 রানের মধ্যে লঙ্কানদের আটকে দেয়া। এরপর শেষ ওভারে শানাকার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চ তৈরি করলেও ব্যর্থ হয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 5 রানে জয় তুলে নেয় পাকিস্তান। জয় পেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল সালমান আগার দল। সুপার 8-এর ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। 2 ম্যাচে 2 দলের আছে একটি করে জয়। তাই এই ম্যাচে যে দল জয় পাবে তারাই কোনো সমীকরণ ছাড়াই নিশ্চিত করবে সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স। মুখোমুখি সাবেক 2 চ্যাম্পিয়ন ভারত ওয়েস্ট ইন্ডিজ। এটা শুধু একটা ম্যাচ নয়, ভাগ্য নির্ধারণের এক অনন্য মঞ্চ। একটা ভুল আর তাতেই শেষ সবকিছু। এবারের আসরে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্ব কাটিয়েছে স্বপ্নের মতো, তবে সুপার 8-এর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সাউথ আফ্রিকার কাছে। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল স্পষ্ট, তবে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বেশ ভালোভাবেই বেঁচে আছে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন, কিন্তু উতরাতে হবে উইন্ডিজ বাধা।
সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের গল্পটাও ঠিক একই রকম। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল তাদের, কিন্তু পরের ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ কঠিন করে দেয় তাদের শেষ চারে ওঠার পথ। তবে ইতিহাস বলছে বড় ম্যাচে কখনো ভয় পায় না উইন্ডিজ, তার উপর এই ম্যাচ তাদের বাঁচা মরার লড়াই। যদিও আন্তর্জাতিক টি-20-র পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। এখন পর্যন্ত মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ, যেখানে মেন ইন ব্লুর 19 জয়ের বিপরীতে উইন্ডিজ জয় পেয়েছে 10 ম্যাচে। কিন্তু টি-20 বিশ্বকাপে দুদলের সমীকরণে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। মেগা আসরে মোট 4 বারের দেখায় 3 বার ভারতকে হারিয়েছে উইন্ডিজ। সবশেষ 2016 বিশ্বকাপে 7 উইকেটের জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। টিম ইন্ডিয়া একমাত্র জয় পেয়েছিল 2014 বিশ্বকাপে। দুদলের ব্যাটিং লাইন আপও দুর্দান্ত। ভারতের অভিষেক শর্মা, ঈশান কিষানের ব্যাটিং, হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডিং পারফরমেন্স ঘরের মাঠে দেখাচ্ছে বড় স্বপ্ন। পেস ইউনিটে জসপ্রীত বুমরা, স্পিনে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ক্যারিবিয়ান ব্যাটারদের। তবে বাবার হঠাৎ মৃত্যুতে এই ম্যাচে থাকছেন না রিঙ্কু সিং। অন্যদিকে ব্যাটিংয়ে উইন্ডিজের বড় আশা শেমরন হেটমায়ার, রুবমান পাওয়েলদের নিয়ে। রাদারফোর্ড আছেন ভালো ছন্দে। বোলিংয়ে ইডেন গার্ডেন্সের উইকেটে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনার আকিল হোসেন ও রোস্টন চেজদের। এছাড়া টস হতে পারে এক্স ফ্যাক্টর। এবারের আসরে এখানে হওয়া 3 ম্যাচই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। আসরে ইতালির বিপক্ষে এই ভেন্যুর সর্বোচ্চ 207 রান করেছিল স্কটল্যান্ড। তাই যে দলই টস জিতুক চাইবে আগে ব্যাট করতে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত সেমির টিকিট কারা কাটে।